নমস্কার, বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যের আরও একটি কবিতা, শক্তিদম্ভ স্বার্থলো মারির মতো, এই কবিতাটি নিয়ে। নৈবেদ্য কাব্যের বেশ কিছু কবিতা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি এবং সেই প্রসঙ্গে আমরা বারবার যেটা বলবার চেষ্টা করেছিলাম যে নৈবেদ্য কাব্যে রবীন্দ্র কাব্য দর্শনের একটা পরিবর্তনের ছায়া আমরা লক্ষ্য করব। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার মধ্য দিয়ে যে রবীন্দ্রনাথ জীবনকে নতুনভাবে দেখতে শুরু করেছিলেন, যেখান থেকেই রবীন্দ্র কবিতার যথার্থ জন্মলগ্ন বলে আমরা ধরতে পারি, যেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ এই জগৎ সংসারকে, এই বিশ্ব জগতের রূপ রস গন্ধকে আকণ্ঠ পান করবার একটা সুযোগ পেয়েছিলেন, যেখানে বিশ্বের অতি তুচ্ছাতিতুচ্ছ বিষয়ের মধ্যেও তিনি একটা সৌন্দর্যের সন্ধান করেছিলেন। এবং সেই যে যাত্রা, তা আমরা বলতে পারি মানসী সোনাতরীতে গিয়ে একটা ঐশ্বর্য পর্বকে ছুঁতে পারল, যেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ হয়ে গেলেন প্রেমের কবি, সৌন্দর্যের কবি। এই বিশ্ব জগতের রূপ রসকে তিনি আকণ্ঠ পান করে তিনি যেন এক সৌন্দর্য রসিক কবি হয়ে আমাদের কাছে দেখা দিলেন। যে কথা আমরা বলছিলাম যে জগতের তুচ্ছাতিতুচ্ছ বিষয়ের মধ্যেও একটা শ্রেষ্ঠত্বকে সন্ধান করা, এটাই ছিল রবীন্দ্রনাথের দর্শন। তিনি প্রেমের কবি, প্রকৃতির কবি হয়ে উঠলেন। কিন্তু সেই রবীন্দ্রনাথের জীবনে, তার সেই দর্শনে জগৎ এবং জীবনকে দেখার সেই যে দৃষ্টিকোণ, তাতে একটা পরিবর্তন এলো। এটাই স্বাভাবিক। রবীন্দ্রনাথ দীর্ঘ জীবন তার কাব্য চর্চা করে গেছেন, ফলে তার কবিতা, তার সৃষ্টি, সে তো তার ভাবনার ফসল। এবং একজন মানুষ সময়ের সঙ্গে সঙ্গে যত অভিজ্ঞ হন, জীবনকে দেখার দৃষ্টিকোণটাও তার কিন্তু পাল্টে যায়। একসময় যে রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টির প্রেরণাদাত্রী রূপে এক মানস সুন্দরীর কল্পনা করছেন, এক সুন্দরীকে কল্পনা করছেন, যার সঙ্গে তিনি নৌকায় বসে এক অনন্ত যাত্রায় বেরিয়েছেন, যে পরিচয় আমরা তার সোনাতরী কাব্যের শেষ কবিতা নিরুদ্দেশ যাত্রায় পাব। সেই সুন্দরী আবার কখনো বা জীবন দেবতা হয়ে দেখা দিচ্ছে, যেখানে তিনি বলেন তার অন্তরে বসে একজন কেউ তাকে দিয়ে লিখিয়ে নিচ্ছেন। তার জীবনে যা কিছু কর্ম সম্পাদন হচ্ছে সবটা আসলে তাঁরই ইচ্ছা, তিনি ভেতর থেকে চালিত করছেন। এই যে জীবন দেবতার দিকে রবীন্দ্রনাথের যাত্রা, যিনি তার অন্তরেই আছেন, সেই জীবন দেবতাকে এবার শুধু অন্তরে নয়, এই গোটা বিশ্ব সংসারের অন্তরালে তিনি সন্ধান করছেন। এতদিন যে রবীন্দ্রনাথ এই বিশ্বজগতের যে রূপরস গন্ধ, যে গাছপালা, প্রকৃতি, মানুষ, তাদের নিয়ে যে হাসি কান্না ভরা যে জীবন, এই জীবনটা নিয়েই যে রবীন্দ্রনাথ এতদিন মেতেছিলেন, এবার এই সৃষ্টিকে ছাড়িয়ে সেই সৃষ্টির মূলে যিনি রয়েছেন, সেই ঈশ্বরকে, সেই স্রষ্টাকে সন্ধান করছেন। একটা আধ্যাত্মিক চেতনা রবীন্দ্রনাথের মনোজগতে ছায়া ফেলছে এবং সেটা তার কবিতার মধ্যেও ধরা পড়ছে। কিন্তু মনে রাখতে হবে, তার মানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটা আধ্যাত্মিক চেতনা স্তরে পৌঁছতে গিয়ে, স্রষ্টাকে ধ্যান করতে গিয়ে তিনি কি এই বিশ্ব জগৎ সংসারকে উপেক্ষা করলেন না? এটা আসলে একটা পর্ব থেকে আরেকটা পর্বান্তর। এবং মনে রাখতে হবে, পর্ব থেকে পর্বান্তর হওয়ার অর্থ কিন্তু পূর্বের পর্বটাকে অস্বীকার করা নয়, সেটাকেই আর একটু মডিফাই করা। অর্থাৎ তিনি আর শুধুমাত্র এই বিশ্ব জগৎ সংসারকে নিয়ে ডুবে থাকলেন না, তার অন্তরালে যিনি এই বিশ্ব রঙ্গমঞ্চের মূলে রয়েছেন, তাকেও তিনি এবার গুরুত্ব দিলেন। সেই স্রষ্টাকে এবার তিনি সমস্ত কর্মের প্রেরণাদাতা রূপে তিনি কল্পনা করলেন। তার জীবনে জমে থাকা যত অভিযোগ, যত মান অভিমান, যা কিছু তিনি প্রত্যাশা করেন, তার অন্তরের কথাগুলো এবার অকপটে তিনি সেই স্রষ্টাকে সামনে রেখে যেন তিনি তার মনের কথাটাকে বললেন। এ যেন এক ভক্তের ভগবানকে সামনে রেখে নিজের যা কিছু জমা কথা একান্ত নিবৃতে বসে তার বলা, এবং সেটাই যেন কবিতায় ভাষা পাচ্ছে। কিন্তু আবারও বলতে হবে যে সে কথা কোনো আধ্যাত্মিকতার মোড়কে, জগৎ এবং জীবনের দাবিকে ছাপিয়ে যায়নি, বরং জগৎ এবং জীবনকে নিয়ে তার ভাবনা, জগৎ এবং জীবনের মঙ্গলময় একটা রূপ তিনি কল্পনা করছেন। জগতের ভালো হোক, ভারতবর্ষের ভালো হোক, গোটা ভারতবর্ষ শুধু নয়, গোটা বিশ্বের চেতনার উন্নতি হোক। অর্থাৎ ঈশ্বরকে সামনে রেখে, স্রষ্টা যেহেতু তিনি, তাঁকে সামনে রেখে তিনি এই কাব্যের বেশিরভাগ কবিতায় এই জগৎ জীবন, একটা গভীর সমাজ অভিজ্ঞতাকে সামনে রেখে তিনি মানুষের আত্মিক চেতনার বিকাশ চাইছেন। ঈশ্বর যেহেতু স্রষ্টা, তাই তাকে সামনে রেখে তিনি চাইছেন মানুষ
আত্ম অনুসন্ধান করুক। মানুষের আত্ম অনুসন্ধান প্রয়োজন। মানুষ যেখানে দাঁড়িয়ে আছে এটা কখনো মানুষের কাঙ্ক্ষিত পরিণতি নয়। তাই তিনি যেমন কখনো বা ভারতবর্ষকে আঘাতে আঘাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, তাকে সেই স্বর্গে জাগরিত করো যেখানে চিত্ত হবে ভয়শূন্য, উচ্চ হবে শির, যেখানে কোনো জাতপাত ধর্ম সংস্কারের বেড়াজাল দিয়ে ভারতবর্ষ নিজেকে বেঁধে রাখবে না। ঠিক তেমনি শক্তিদম্ভ স্বার্থ লোভ মারির মতো এই কবিতায় ভারতবর্ষকে সামনে রেখেই লেখা ঠিকই, কিন্তু এই কবিতার বিষয়টা একটা বিশ্ব রাজনীতি, একটা বিশ্ব প্রেক্ষাপট এখানে গুরুত্ব পাচ্ছে, বিশ্বের ইতিহাসটা এখানে গুরুত্ব পাচ্ছে। সমসাময়িক প্রেক্ষাপটে সাম্রাজ্যবাদী শক্তিগুলো, ফ্যাসিবাদী শক্তিগুলো যে আগ্রাসনী নেশা, একটা দেশ আরেকটা দেশের ওপর যে আগ্রাসী ক্ষুধা নিয়ে তাকে নিজের অধীনে আনবার চেষ্টা করছে, সেখানে নিজের অধিকারকে জমাতে চেষ্টা করছে, এবং তার ফলে যে রক্তক্ষয়, একটা শ্রেণীর মানুষ আরেকটা শ্রেণীর মানুষের যে মনুষ্যত্বকে টুঁটি টিপে ধরছে, মনুষ্যত্বের যে লাঞ্ছনা, সাম্রাজ্যবাদী শক্তিগুলো সেই আগ্রাসী ক্ষুধা, সাম্রাজ্য বিস্তারী নেশা, এই বিষয়টাকে সামনে রেখে তিনি সমসাময়িক প্রেক্ষাপটে দাঁড়িয়ে গোটা বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিটাকে তুলে ধরতে চাইছেন এবং মানুষের কাঙ্ক্ষিত পরিণতিটাকে সন্ধান করতে চাইছেন, যে পরিণতির দিকে গোটা বিশ্ব এগোচ্ছে এটা কখনো কাঙ্ক্ষিত পরিণতি হতে পারে না। এবং সে প্রসঙ্গে তিনি ভারতের দৃষ্টান্তটাকে স্থাপন করবার চেষ্টা করছেন। কেমন করে করছেন আমরা আগে একটু কবিতা পড়ে নিয়ে আবারও আলোচনায় ফিরে আসব। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, শক্তিদম্ভ স্বার্থলোভ মারির মতন, দেখিতে দেখিতে আজি ঘিরিছে ভুবন, দেশ হতে দেশান্তরে পর্শ বিস্তার, শান্তিময় পল্লী যত করে ছারখার, যে প্রশান্ত সরলতা জ্ঞানে সমুজ্জ্বল, স্নেহে যাহা রসসিক্ত, সন্তোষে শীতল, ছিল তাহা ভারতের তপবনতলে, বস্তু ভারীর মন সর্বজলে স্থলে, পরিব্যাপ্ত করি দিত উদার কল্যাণ, জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান, পোষিত আত্মীয়রূপে আজি তাহা নাশি, চিত্ত যেটা ছিল সেটা এলো দ্রব্য রাশি, তৃপ্তি যেটা ছিল সেটা এলো আড়ম্বর, শান্তি যেটা ছিল সেটা স্বার্থের সমর। লক্ষ্য করবার বিষয়, তিনি বলছেন কি, শক্তি দম্ভ স্বার্থ লোভ মারির মতো, অর্থাৎ শক্তির দম্ভ। এই প্রসঙ্গে একটু বলে রাখতে হয় যে নৈবেদ্য কাব্যটি কোন প্রেক্ষাপটে লেখা, এটা কি কোনো একটি বিশেষ ঘটনার প্রেক্ষাপটে লেখা, এরকমটা ভাবার কোনো কারণ নেই। সেই সময়কার আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটা দেশ আরেকটা দেশের উপর আগ্রাসনী ক্ষুধা বসাচ্ছে, সেই দেশের স্বাধীনতাকে হস্তক্ষেপ করছে, স্বাধীনতায় তাদের নিজস্ব স্বাধীনতাকে রক্ষা করবার জন্য তাদের লড়াই, এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিশেষত ব্রিটিশ শক্তির যে আগ্রাসী ক্ষুধা কেমন করে ছলে বলে কৌশলে যে কোনো প্রকারে অন্যান্য দুর্বল জাতিগুলো স্বাধীনতাকে হস্তক্ষেপ করা, স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা, তাদের প্রাকৃতিক সম্পদের উপর আগ্রাসী থাবা বসানো, লোভের থাবা, এটা তখনকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা বিশ্ব রাজনৈতিক একটা মানচিত্র, একটা বলা যেতে পারে সেই সময়ের একটা স্বরূপ হয়ে দাঁড়িয়েছিল। এবং বিশেষত বোয়ার যুদ্ধের কথা আমরা খুব জানি, যেখানে ব্রিটিশ শক্তি দক্ষিণ আফ্রিকার বোয়ার স্বাধীনতাকে হস্তক্ষেপ করতে চেয়েছিল। সেখানকার দুটি প্রজাতন্ত্রী সরকারের উপর বলা যেতে পারে সেখানকার খনিজ সম্পদ এবং তাদের স্বাধীন চেতা যে রূপ, তার উপর থাবা বসিয়ে সেখানে নিজের অধিকারকে জমিয়েছিল। এই যে বোয়ারদের সঙ্গে ব্রিটিশ শক্তির যুদ্ধ এবং শেষ পর্যন্ত ব্রিটিশ শক্তির ক্ষমতা দখল, স্বাধীনতাকে তাদের খর্ব করা, এই যে বোয়ার যুদ্ধ রূপে জানা ইতিহাসে পরিচিত, এই যে দক্ষিণ আফ্রিকার বোয়ারদের সঙ্গে ব্রিটিশ শক্তির যে যুদ্ধ, তা আসলে সাম্রাজ্যবাদী ফ্যাসিবাদী শক্তিগুলোর আগ্রাসী ক্ষুধাকে তুলে ধরছে, যেখানে বোয়ারদের স্বাধীনতাকে খর্ব করছে ব্রিটিশ শক্তি দক্ষিণ আফ্রিকায়, যা দক্ষিণ আফ্রিকার যুদ্ধ বা বোয়ার যুদ্ধ নামে পরিচিত। যা এই বোয়ার যুদ্ধকে দুটি ভাগে ভাগ করা হয়। আমরা এখানে মূলত 2 নম্বর যে বোয়ার যুদ্ধ বা দ্বিতীয় বোয়ার যুদ্ধ নামে পরিচিত, 1899 থেকে 1902 এরকম একটা মোটামুটি সময়ে যেটা সংঘটিত হচ্ছে, সেই বোয়ার যুদ্ধের কথাও যদি আমরা মাথায় রাখি, যেখানে দক্ষিণ আফ্রিকার বোয়ারদের স্বাধীনতাকে খর্ব করছে ব্রিটিশ শক্তি, সেখানকার খনিজ সম্পদের ওপর থাবা বসাতে চাইছে, এবং শেষ পর্যন্ত বোয়াররাও নিজেদের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য প্রাণপণ লড়াই করেও শেষ পর্যন্ত ব্রিটিশ শক্তির কাছে পরাস্ত হতে তাদেরকে বাধ্য হতে হয়। তো এই ধরনের কিছু ঘটনাকেও যদি আমরা সামনে রাখি, তাহলে একটা বিশ্ব রাজনীতির পরিস্থিতি আমাদের কাছে উঠে আসে, এবং সেটা হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আগ্রাসী ক্ষুধা, লোভ, স্বার্থপরতা, যেটা ব্রিটিশ শক্তির এই আগ্রাসের মধ্যেও, আগ্রাসনী ক্ষুধার মধ্যেও আমরা লক্ষ্য করতে পারি।
তাই সেটাকে তিনি চিহ্নিত করছেন শক্তি, দম্ভ, স্বার্থলোভ, মারির মতো। অর্থাৎ শক্তির দম্ভ, স্বার্থ, লোভ, এগুলো কি? এই যে শক্তির দম্ভ, স্বার্থ, লোভ, এগুলো আজকের সমাজে দাঁড়িয়ে মারির মতো, মারি মানে মড়কের মতো, মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। দেখিতে দেখিতে আজই ঘিরেছে ভুবন, চারিদিকে ছড়িয়ে পড়েছে। দেশ হতে দেশান্তরে বর্ষবিস্তার, শান্তিময় পল্লী যত করে ছাড়খাড়। এই যে একটা সাম্রাজ্যবাদী শক্তির এই যে লোভ, স্বার্থপরতা, শক্তির দম্ভ, তা যখন মারির মতো থাবা বসায়, তখন দেশে দেশে সেখানকার শান্তিময় পল্লীর, গ্রাম বাংলার বা শান্তির যে পল্লী সেখানে রয়েছে গ্রামগুলো, তার যে শান্তি তাকে নষ্ট করে দেয়। যে প্রশান্ত সরলতা জ্ঞানে সমুজ্জ্বল, স্নেহে যাহা রসসিক্ত, সন্তোষে শীতল। অর্থাৎ যে সরলতা ছিল জ্ঞানে সমুজ্জ্বল, স্নেহে যাহা ছিল রসসিক্ত, সন্তোষে যা ছিল শীতল। অর্থাৎ সন্তোষ অর্থাৎ পরিতৃপ্তি, অল্পে সন্তুষ্ট হওয়া, স্নেহ ভালোবাসা, এবং সরলতা যা ছিল জ্ঞান দ্বারা সমুজ্জ্বল। অর্থাৎ যে সরলতা ছিল জ্ঞান দ্বারা সমুজ্জ্বল, স্নেহ দ্বারা ছিল রসসিক্ত, সন্তোষে যা ছিল শীতল। অর্থাৎ পরিতৃপ্তি, স্নেহ ভালোবাসা, জ্ঞান, এইগুলো নিয়ে যে সরলতা আমাদের জীবনে ছিল, তার আশ্রয় কী ছিল? না, ছিল তাহা ভারতের তপবন তলে। অর্থাৎ এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতকে দৃষ্টান্তরূপে টানবার চেষ্টা করছেন যে একদিন ভারতবর্ষের যে তপবন তলে যে বলা যেতে পারে স্নেহ ভালোবাসার শিক্ষা ছিল, অল্পে সন্তুষ্ট হওয়ার যে শিক্ষা ছিল, যে সরলতার শিক্ষা ছিল, যা জ্ঞান দ্বারা সমুজ্জ্বল ছিল, সেই তপবনের জীবন থেকে আমরা কোথাও একটা শিক্ষা পেতে ব্যর্থ হয়েছি। সেই জীবনটা থেকে, সেই শান্তির নীড় থেকে, সেই তপবনের বলা যেতে পারে পরিতৃপ্তির, স্নেহ ভালোবাসার ময় যে জগৎ, সেখান থেকে আমরা কোথাও নির্বাসিত। তাই রবীন্দ্রনাথ বলছেন, বস্তু ভারীর মন সর্বজলে স্থলে পরিব্যাপ্ত করি দিত উদার কল্যাণ। এই যে বস্তু ভারীর মন, অর্থাৎ যেখানে সম্পদের নেশা, লোভ, স্বার্থপরতা। বস্তু শব্দটা আমাদের কাছে কিসের তাৎপর্য বহন করে? না, বস্তু শব্দটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক যে জীবন, যে লোভ, যে সম্পদের আগ্রাসনই, ক্ষুধা একটা দেশকে আরেকটা দেশের উপর থাবা বসাতে বাধ্য করে। যেমন ব্রিটিশ শক্তি বোয়ারদের খনিজ সম্পদের উপর থাবা বসাতে চাইছিল, তাদের স্বাধীনতাকে খর্ব করতে চাইছিল। একটা দেশের খনিজ সম্পদ হচ্ছে বস্তু ভারের মতো বস্তুগত সম্পদ, পার্থিব সম্পদ, যা আরেকটা দেশের লোভ লালসাকে জাগায় এবং তাকে অন্য দেশটাকে দখল করবার জন্য আকৃষ্ট করে। সেই বস্তু ভার থেকে আমাদের মন কিন্তু মুক্ত ছিল। সর্বজলে স্থলে পরিব্যাপ্ত করে দিত উদার কল্যাণ। অর্থাৎ আমাদের ভারতবর্ষ যখন তপবন কেন্দ্রিক যে ভারতবর্ষ ছিল, সেই প্রাচীন ভারতবর্ষের যে জীবনযাত্রা ছিল তা ছিল বস্তু ভারহীন, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক জীবন নয়। সেটা কিসের চর্চা করতো? না, উদার কল্যাণ, একটা কল্যাণময় ভাবনা নিয়ে সেই জীবনটা ছিল। সেখানে বস্তুকেন্দ্রিক একটা লোভ লালসাময় জীবন ছিল না, কল্যাণের আদর্শই ছিল জীবনের আদর্শ। মেটেরিয়ালিস্টিক জীবনে তখন আমরা পা দিইনি। জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান পোষিত আত্মীয়রূপে। জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান পোষিত আত্মীয়রূপে। অর্থাৎ সর্বজীবে, সর্বক্ষেত্রে আমাদের ধ্যানের বিষয় ছিল আত্মীয় রূপে দেখা, অর্থাৎ সকলকে আত্মীয় রূপে জ্ঞান করা। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতবর্ষের দৃষ্টান্ত স্থাপন করে দেখাতে চাইছেন, যে ভারতবর্ষ তপবনময় ভারতবর্ষ ছিল, সেই প্রাচীন ভারতবর্ষের ধ্যান জ্ঞান কিন্তু বস্তু ছিল না, মেটেরিয়ালিস্টিক জীবন ছিল না, সম্পদের আগ্রাসনী ক্ষুধা ছিল না, সম্পদ কেন্দ্রিক জীবন ছিল না, বাইরের জগৎ নয়, অন্তরের জগৎটা যেখানে গুরুত্বপূর্ণ ছিল, যেখানে আমরা সকল মানুষকে, সকল জড়জীবকে আমরা আত্মীয় রূপে গ্রহণ করতে পারতাম, যেখানে জীবনটা ছিল অনেক বেশি সন্তুষ্টময়, লোভ ছিল না, অল্পে সন্তুষ্ট হতে জানতাম, স্নেহ ছিল আমাদের হৃদয়ে, আমাদের জ্ঞান দিয়ে আমরা আমাদেরকে সমুজ্জ্বল করতাম। এবং সেই জীবনটার মূল আধার ছিল সরলতা, যে সরলতা জ্ঞান দ্বারা সমুজ্জ্বল, স্নেহ দ্বারা রসসিক্ত এবং সন্তোষে ছিল শীতল। যে জগতে দাঁড়িয়ে আমরা বস্তুর চর্চা করিনি, বাইরের জগতের বলা যেতে পারে বাইরের জগতের যে সমৃদ্ধি, যা পুঁজিবাদী সভ্যতার একটা বড় বৈশিষ্ট্য, সেই পুঁজিবাদী সভ্যতার চর্চা আমরা করিনি, বাইরের জগতের চর্চা আমরা করিনি। আমরা চর্চা করতাম কিসে? না, অন্তরের চর্চা, যেখানে আত্মচৈতন্যের বিকাশ ছিল জীবনের লক্ষ্য, যেখানে লক্ষ্য ছিল সর্বভূতে
বলা যেতে পারে নিজের আত্মাকে অনুসন্ধান করা। আমার মধ্যে যে ঈশ্বর বাস করেন তিনি সর্বভূতে অবস্থান করেন, ফলে একটা কল্যাণের আদর্শ। সর্বজীবের প্রতি আত্মীয়ের যে ধ্যান, এই ধ্যানটাই ছিল ভারতবর্ষের ধ্যান। আজই তাহা নাশি, আজ তা কিন্তু নষ্ট। চিত্ত যেটা ছিল সেটা এলো দ্রব্য রাশি। আজ শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের প্রেক্ষাপটে সেখানে কি এসেছে না, চিত্ত যেটা ছিল সেটা এলো দ্রব্য রাশি। অর্থাৎ এটা একদিক থেকে ভারতবর্ষের প্রেক্ষাপটেও সত্য, যে এখানে তিনি সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আগ্রাসী ক্ষুধা যা বিশ্ব রাজনৈতিক সত্য হয়ে দাঁড়িয়েছে তখনকার দিনে, তেমনি ভারতবর্ষের জীবনেও আমরা দেখতে পাচ্ছি একে একে ইংরেজরা এসেছে এবং আমাদের জীবনে ক্রমশ বাহ্য সম্পদের ঢাকঢোল পেটানো চলতে থাকছে। আমাদের খুব মনে পড়বে রবীন্দ্রনাথ, আমাদের বঙ্কিমচন্দ্র তাঁর কমলাকান্তের দপ্তরে ওই আমার মনের মতো প্রবন্ধে দেখাচ্ছিলেন যে ইংরেজ সভ্যতা হচ্ছে ঢাকঢোল পিটিয়ে আমাদের দেশে মেটেরিয়ালিস্টিক বাহ্য সম্পদ কেন্দ্রিক যে জীবনযাত্রা তার জয়ধ্বজা চাওড়াতে চেয়েছিল। আমরা ইংরেজ সভ্যতার ব্রিটিশ শক্তির যে পণ্য নির্ভর জীবনযাত্রা, তাদের যে ব্যবসায়িক উদ্দেশ্য, যেখানে কলকাতাকে কেন্দ্র করে তারা ভারতবর্ষ তথা বাংলাকে একটা তাদের বিদেশি পণ্যের বিক্রয়ের একটা খোলা বাজারে পরিণত করেছিল এবং দিন দিন একটা পুঁজিবাদী সভ্যতার বিকাশের পথে আমরা এগোতে শুরু করেছিলাম। আমরা আমাদের প্রাচীন ভারতবর্ষের ধ্যান, অন্তরের ধ্যান, আত্মার অনুসন্ধানের ধ্যানের জায়গা থেকে বেরিয়ে আমরা ক্রমশ পুঁজিবাদী সভ্যতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে, মেটেরিয়ালিস্টিক জীবনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাহ্য সম্পদের জয়ধ্বজা ওড়াতে শুরু করলাম, যেখানে দাঁড়িয়ে কমলাকান্ত বলছেন না, মন যদি হারায় তবে তা মানুষের কল্যাণের জন্য হারাক, সেখানেই জীবনের সার্থকতা। ওই বাইরের খাবার দাবার, ভোগ্যপণ্য, দ্রব্য, এগুলো কখনো আমাদের মনকে আকৃষ্ট করে না। মনের তৃপ্তি আসলে অন্যের ভালো করায়। সেখানে গিয়ে আমাদের বঙ্কিমচন্দ্রকে বলতে হয়েছিল এই কথা যে পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন এই পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল নেই। এটাই তার শেষ সত্য ভাবনা, যেটা একা কে গায় ওই বলে প্রবন্ধের মধ্যেও তিনি বলতে চাইছেন। যে তিনি হারানো মনের সন্ধান করতে গিয়ে বুঝতে পারলেন যে মন কখনো এই মেটেরিয়ালিস্টিক জীবনে আকৃষ্ট হতে পারে না, ওটা শুধু আমাদেরকে আকৃষ্ট করে। কিন্তু মনের তৃপ্তি আসলে অন্যের জন্য ভালো কিছু করার, অন্যের জন্য নিজেকে নিবেদন করার। যেখানে কমলাকান্তের মনে হয়েছে যে সে যে বিবাহ করেননি, সেই বিবাহ না করার জন্যই সে একা বলেই তার আজ এত কষ্ট, তাই বিবাহের প্রয়োজন আছে। কিন্তু বিবাহ করে নিজের স্ত্রীপুত্রকে ভালোবেসে গোটা বিশ্ব জগৎকে, সমস্ত মানুষকে ভালোবাসার শিক্ষা করতে পারলে সেখানেই বিবাহের সার্থকতা। তো যাই হোক, এই কথাগুলো বলার মধ্য দিয়ে সেদিন বঙ্কিমচন্দ্র আসলে বলতে চেয়েছেন যে আমাদের চিত্তের মুক্তি মেটেরিয়ালিস্টিক জীবনে নয়, ইংরেজ সভ্যতা আমাদের। তো এই যে বঙ্কিমচন্দ্র তাহলে যেটা করলেন বা বলতে চাইলেন যে আমাদের ভারতবর্ষের জীবন কিন্তু ছিল পল্লীকেন্দ্রিক এবং অল্পে সন্তুষ্ট থাকা একটা জীবন, বিশেষত বাংলার জীবন। ইংরেজরা সেখানে ঢাকঢোল পিটিয়ে একটা বস্তুকেন্দ্রিক জীবনের জয়ধ্বজা ওড়ালেন। আমরা ক্রমশ আরও চাই, আমাদের জীবনটাকে বাহ্য সম্পদে ভরিয়ে ফেলতে চাইলাম। কিন্তু সেখানে বাহ্য সম্পদ যখন আমাদের জীবনে যত বড় হতে থাকবে, তখনই কি হয়, অন্তরাত্মার দিক থেকে, ভেতরের শক্তির দিক থেকে আমরা কিন্তু ক্রমশই ছোট হতে থাকি। আমরা ভেতরের মানুষটাকে, ভেতরের সত্তাটাকে ক্রমশ হারাতে থাকি, বাইরের জগৎটাকে জীবনের অবলম্বন করতে থাকি। অর্থাৎ আত্মার দিক থেকে, অন্তরাত্মার দিক থেকে, ভেতরের শক্তির দিক থেকে আমরা ক্রমশ ক্ষীণ হয়ে বাইরের জগতে প্রসারিত হতে থাকি। কিন্তু সেটা কখনো জীবনের বা সভ্যতার অগ্রগতির চিহ্ন হতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় সেই জায়গাটাকে ধরার চেষ্টা করছেন যে ভারতবর্ষের দৃষ্টান্ত টেনে তিনি একদিকে যেমন পাশ্চাত্য শক্তিগুলো, ব্রিটিশ শক্তির সাম্রাজ্যবাদী নেশার যে বলা যেতে পারে তার যে অর্থহীনতা, সেখানে মনুষ্যত্বের যে চূড়ান্ত অপচয়, সেটাকে যেমন তুলে ধরতে চাইছেন, তেমনি ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়েও 20 শতকের সেই শুরুর দিকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও যেন ভারতবর্ষের জীবনেও যে বস্তুকেন্দ্রিক যে জীবনযাত্রার সূচনা ক্রমশ মাথাচাড়া দিতেও শুরু করেছে, তার মন্দ দিকটাকেও তুলে ধরবার চেষ্টা করছেন। যেখানে তিনি বলছেন যে আমরা একসময় যে তপবন কেন্দ্রিক ভারতবর্ষে ছিলাম, সেই অল্পে সন্তুষ্ট থাকা, কল্যাণময়, সর্বভূতে আপনাকে অনুসন্ধান করা, সকলের মধ্যে আত্মীয়কে সন্ধান করা, সেই জীবনটা থেকে কোথাও নির্বাসিত হয়ে যাচ্ছে। এবং
সেটা অবশ্য রবীন্দ্রনাথের মেঘদূত বলে যে প্রবন্ধ তাতেও আমরা লক্ষ্য করব যে আমরা আমাদের প্রাচীন ভারতবর্ষের সেই সৌন্দর্য জগৎ থেকে আজকে সত্যি নির্বাসিত। সেখানে আমরা বোধহয় শুধুই কল্পনাতে পৌঁছতে পারি, সেই কালিদাসের কালে সশরীরে পৌঁছতে পারি না। এখানেও সে কথাই তিনি বলছেন যে আজই তাহা নাসি, চিত্ত যেটা ছিল সেটা এলো দ্রব্যরাশি। আমাদের অন্তরাত্মার ধ্যান যেখানে ছিল, যেখানে সকল মানুষের প্রতি কল্যাণ ভাবনা ছিল, অল্পে সন্তুষ্ট হওয়া ছিল যেখানে জীবনের কেন্দ্রবিন্দুতে, সেখানে এলো কি দ্রব্যরাশি। এই যে দ্রব্য বস্তু ভার কেন্দ্রিক জীবন, সম্পদের নেশা, যে সম্পদের নেশাই কিন্তু ওই বোর যুদ্ধে দক্ষিণ আফ্রিকার বোরদের স্বাধীনতা, তাদের প্রাকৃতিক সম্পদকে নিজেদের ভোগ দখলে আনবার জন্য ব্রিটিশ শক্তিকে বলা যেতে পারে আকৃষ্ট করেছিল। তারা তাদের সাম্রাজ্যবাদী ক্ষুধা নিয়ে, লোভের থাবা নিয়ে সেই বোয়ারদের সঙ্গে লড়াই করে তাদের স্বাধীনতাকে খর্ব করে নিজেদের বিজয়কে তো ওড়াবার চেষ্টা করেছিল। সেই জায়গাটাকে মাথায় রেখেই সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আগ্রাসী নেশা এবং একদিকে ভারতবর্ষের জীবনেও কেমন করে মেটেরিয়ালিস্টিক জীবন একটা বড় জায়গা করে নিচ্ছে, সবটাকে তিনি ধরবার চেষ্টা করছেন। তাই শেষে তিনি বলছেন তৃপ্তি যেটা ছিল সেটা এলো আড়ম্বর। এই যে তৃপ্তি, তৃপ্তির অর্থ পরিতৃপ্তি, কিন্তু এখানে তৃপ্তির শব্দটা আরও ব্যাপক। তৃপ্তি শব্দের অর্থ এখানে অল্পে সন্তুষ্ট থাকা, জীবনের ন্যূনতম দাবিগুলো মিটিয়ে যেখানে মানুষ সুখে শান্তিতে ছিল, সেখানে আজকে এলো শুধু ভারতবর্ষ, তার প্রেক্ষাপটেও সত্য, আর গোটা বিশ্বের প্রেক্ষাপটে তো আরও সত্য। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসী ক্ষুধার দিকে তাকালে সেটা আরও সত্য যে তৃপ্তি যেটা ছিল সেটা এলো আড়ম্বর, শান্তি যেটা ছিল সেটা স্বার্থের সমর। শান্তির জায়গায় কি এসেছে না অল্পে সন্তুষ্ট থাকা, তৃপ্তির জায়গায় এসেছে আরও চাই, আরও চাই। আর সেই আরও চাওয়ার দাবি একটা শক্তিকে ক্রমশ আর একটা শক্তির ওপর, একটা দেশকে ক্রমশ আর একটা দেশের ওপর আগ্রাসী থাবা বসাতে প্ররোচিত করে। তার ফলেই তো স্বার্থে স্বার্থে দ্বন্দ্ব। রবীন্দ্রনাথের ভাষায় শান্তি যেটা ছিল সেটা স্বার্থের সমর। আসলে এই কবিতার শেষে আমরা আরও যে দু চার কথা একটু বলে নেব যে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার মিলন বলে একটি প্রবন্ধে খুব চমৎকার কথা বলেছিলেন। জীবনের অনেকটা সময় তিনি আমেরিকা প্রভৃতি পাশ্চাত্য দেশে কাটিয়েছেন। বিদেশে থাকার দরুন তিনি দেখেছিলেন সেখানকার কিভাবে মানুষেরা যক্ষের ধন সংগ্রহের নেশায় মত্ত। সেখানকার বিরাট বিরাট অট্টালিকা, বিল্ডিংয়ের পর বিল্ডিং, এসব দিকে রবীন্দ্রনাথের একটাই মনে হয়েছিল যে এই পাশ্চাত্য দেশগুলো এরা আসলে সম্পদ সংগ্রহের নেশায় বুঁদ হয়ে আছে, যেটা তিনি তার রক্তকরবী নাটকে দেখিয়েছেন। রাজার নির্দেশে সর্দারদের অনুমতিক্রমে তাদের কড়া শাসনে খনি শ্রমিকেরা মাটির তলা থেকে তাল তাল সোনা তুলতে ব্যস্ত। সেটাই তাদের জীবন, জীবনের হাসি কান্না আনন্দের জগৎ থেকে, জীবনের মূল স্রোত থেকে, প্রেম ও যৌবনের আনন্দ থেকে যেখানে রাজা বিচ্ছিন্ন। এই যে সম্পদ সংগ্রহের নেশা, যেখানে ব্যক্তি মানুষ তার আত্মস্বরূপ ভুলে থাকে, এটা হচ্ছে পাশ্চাত্য সভ্যতার একটা বৈশিষ্ট্য। অর্থাৎ পাশ্চাত্য সভ্যতার শিক্ষাটা হচ্ছে নিজেকে প্রসারিত করো। নিজেকে প্রসারিত করো মানে অন্তরের দিক থেকে নয়, বাহ্য সম্পদে, বাইরের মেটেরিয়ালিস্টিক জীবনে নিজেকে প্রসারিত করো, সম্পদের সংগ্রহ করো। রবীন্দ্রনাথ বলছেন না যে এটার প্রয়োজনীয়তা নেই, জীবনে বাহ্য চাকচিক্যেরও প্রয়োজন আছে, কিন্তু তিনি মনে করেন যে আমাদের ভারতবর্ষের সাধনা হচ্ছে বৈরাগ্যের সাধনা, অর্থাৎ অন্তরাত্মার সাধনা, অন্তরের সাধনা। সেখানে বাহ্য সম্পদের নেশা থেকে সরিয়ে রেখে বরং নিজেকে অন্তরাত্মায়, অন্তরের সম্পদে, চেতনার বিকাশে, আত্মস্বরূপ অনুসন্ধানের চেষ্টায় নিজেকে ব্যস্ত রাখা, নিজেকে নিযুক্ত রাখা, নিজেকে ডেভেলপ করা ভেতর থেকে, অন্তরাত্মার উদ্বোধন, আত্মচৈতন্যের বিকাশ, এটা হচ্ছে ভারতবর্ষের বৈশিষ্ট্য। অর্থাৎ ভারতবর্ষ যেখানে নিজেকে অন্তরে সন্ধান করেছেন, পাশ্চাত্য দেশগুলো সেখানে বাইরে সন্ধান করেছেন। রবীন্দ্রনাথের শিক্ষার মিলন প্রবন্ধের মূল বিষয়টাই ছিল এই দুই, অর্থাৎ পূর্বের শিক্ষা মানে ভারতবর্ষের শিক্ষা আর পশ্চিমের শিক্ষা অর্থাৎ বাইরের শিক্ষা, অর্থাৎ বাহ্য সম্পদ, একদিকে বাইরে নিজেকে প্রসারিত করা আর একদিকে অন্তরে নিজেকে ডুব দেওয়া, যেটা ভারতবর্ষের বৈশিষ্ট্য। এই দুটো জীবনে দুটোই প্রয়োজন। ভারতবর্ষ পাশ্চাত্য দেশ থেকে নিজেকে
বাইরে প্রসারিত করা শিখবে। আর পাশ্চাত্য দেশগুলো ভারতবর্ষ থেকে নিজেকে অন্তরাত্মার উদ্বোধনের চেষ্টাটাতেও নিজেকে নিযুক্ত রাখার শিক্ষায় শিক্ষিত হবে। যদি দুটো করতে পারে তাহলে পাশ্চাত্য দেশগুলো আর শুধু সাম্রাজ্যবাদী নেশা নিয়ে একটা দেশ আরেকটা দেশের উপর আগ্রাসী ক্ষুধা নিয়ে তাদের স্বাধীনতাকে হস্তক্ষেপ করবে না, তাদের মনুষ্যত্বের অপমৃত্যু তাহলে সেখানে ঘটবে না। সেখানে বিকাশ ঘটবে, কিন্তু সেই বিকাশ মানব কল্যাণ থেকে বিচ্ছিন্ন হবে না। সেখানে সম্পদের নেশা থাকবে, কিন্তু কখনোই তা মনুষ্যত্বকে খাটো করে বা একটা দেশের স্বাধীনতাকে খর্ব করে বা একটা দেশের নিজস্ব যে পরিচয় তাকে ধ্বংস করে কখনো সেই সম্পদের নেশা মানুষকে পেয়ে বসবে না। সেখানে বাহ্য সম্পদ বা বাহ্য বিকাশের মধ্যে একটা সামঞ্জস্য থাকবে, একটা কল্যাণ ধর্ম থাকবে, এবং সেই কল্যাণের আদর্শ পাশ্চাত্য দেশগুলো যদি কোথাও পেতে পারে তা ভারতবর্ষ থেকেই পাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষও তার প্রাচীন সেই তপবনের আদর্শ থেকে নির্বাসিত। তাই ভারতবর্ষে আবার ফিরে আসুক এবং পাশ্চাত্য দেশগুলো ভারতবর্ষের সেই শিক্ষায় শিক্ষিত হয়ে বাহ্য সম্পদের নেশা, সম্পদ সংগ্রহের নেশা, আগ্রাসী ক্ষুধা সেখান থেকে সরে এসে সর্বভূতে আপনাকে চিনতে পারা, আত্মীয়রূপে অনুসন্ধান করার ধ্যানে নিজেকে নিযুক্ত করুক ভারতবর্ষের শিক্ষায়। ভারতবর্ষ যেমন তার তপবনের আলোয় নিজেকে আবার আলোকিত করবে, তেমনি পাশ্চাত্য দেশগুলো সেই আলোয় আলোকিত হয়ে নিজেদের শক্তি দম্ভ থেকে নিজেকে বের করে এনে চৈতন্যেরও বিকাশের পথে কিছুটা এগিয়ে যাবে। সামগ্রিকভাবে ভারতবর্ষ তথা গোটা বিশ্বের আত্মিক চৈতন্যের বিকাশেরই যেন চেষ্টা করেছেন, আত্মিক চৈতন্যের বিকাশ ঘটুক সেটাই যেন প্রার্থনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মধ্যে। শক্তিদম্ভ, স্বার্থলোভ, মারির মতো কবিতা নিয়ে আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।